ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড কি করতে হবে? আমাদের সেকেন্ড হচ্ছে যে তোমার জীবাণুমুক্ত কালচার প্রতিষ্ঠা করা। তো টিস্যু কালচারের ধাপ হিসেবে আমাদেরকে ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট হচ্ছে কালচার মিডিয়াম বা কালচার মাধ্যমটা তৈরি করা। কালচার মাধ্যম তৈরি করার জন্য ফার্স্ট হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে তোমার টিস্যুটা নির্বাচন করে টিস্যুটা বের করে আনতে হবে। দেন হচ্ছে কালচার মিডিয়ামটা তৈরি করতে হবে। তুমি কালচার মিডিয়ামে হচ্ছে যে কি করবা? ওই ভাইটামিনস, মিনারেলস, ফাইটোহরমোনস এগুলো দিবা। তার সাথে হচ্ছে মিডিয়ামটাকে একটু হার্ড করার জন্য বা সেমি সলিড করার জন্য তুমি অ্যাগার দিবা। অ্যাগার দেওয়ার পরে তোমার কাজ হবে হচ্ছে মিডিয়ামটাকে তোমার কি করা? তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস মুক্ত করা। তো এটা করার জন্য তুমি কোন মেশিনটা ইউজ করবা? অটোক্ল্যাভ। অটোক্ল্যাভ মেশিনে 121°C টেম্পারেচারে রেখে তুমি জীবাণুমুক্ত করতেছো। এই বাদ বাকি এই ইনফোগুলো তোমার লাগবে না, জাস্ট এই দুইটা ইনফো তোমার মাস্ট উল্লেখ করতে হবে। তো অটোক্ল্যাভ যন্ত্রে তোমার রাখার পরে সেখানে হচ্ছে যে কি হয়? সেখানে হচ্ছে যে তোমার ওই যে তুমি টিস্যুটা রাখছো, টিস্যুটা বারবার ডিভাইড হয়ে বারবার বিভাজিত হয়ে তোমার কি তৈরি করবে? ক্যালাস তৈরি করবে। তোমার হচ্ছে যে ক্যালাসটা তৈরি করবে। এই ক্যালাস বা অবয়বহীন টিস্যু মণ্ড, এই ক্যালাসটা পরে আস্তে আস্তে শেপ নিতে 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 একটা টাইম গিয়ে তোমার অণুচারা বা ছোট আকারের কিছু চারা তৈরি করতেছে। যখনই এই চারাগুলোতে মূল উৎপন্ন হয়, বিটকগুলো বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী কালচার মাধ্যমে স্থানান্তর করা হয়। তার মানে এখানে কাজ হচ্ছে তোমার মূল উৎপাদন করা পর্যন্ত। কারণ যখনই কোনো চারাতে মূল উৎপাদন হবে, তুমি সেই চারাটাকে কি করতে পারবা? তুমি সেই চারাটাকে হচ্ছে যে তুমি ইয়াতে দিতে পারবা, কি বলে, যে কোনো একটা প্রাকৃতিক পরিবেশে তুমি নিতে পারবা। কখন? যখন ওই উদ্ভিদের চারাটাতে তোমার মূলটা তৈরি হবে। বুঝা গেছে? জি, আপনার ক্যামেরা বন্ধ। কি হয়েছে? স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? এবার চালু হয়েছে। কার কি কি সমস্যা হয়েছে? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে? কি স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ। ঠিক আছে। তাহলে দেখা গেছে যে তুমি যে জীবাণুমুক্ত কালচার যেটা প্রতিষ্ঠা করছো, অনেক সময় ওই জীবাণুমুক্ত কালচারটাতে কি হয়? তোমার উদ্ভিদগুলার মূল তৈরি হতে পারে না। যখনই উদ্ভিদগুলার মূল তৈরি হতে পারে না, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে হচ্ছে যে ওই উদ্ভিদগুলাকে মূল তৈরির জন্য আলাদা একটা মাধ্যমে স্থানান্তর করতে হবে। যখনই মূলগুলা তৈরি হবে, তখন তোমার কাজ কি হবে? তখন তোমার কাজ হবে হচ্ছে যে সেগুলাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করা। মাঠ পর্যায়ে স্থানান্তর করা মানে কি? তোমার হচ্ছে যে পানিতে ধুয়ে বিভিন্ন মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। করার পরে আস্তে আস্তে সেগুলাকে তুমি একটা প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগাই ফেলছো। এতটুকুই। তাহলে স্টেপগুলো সোজা। ফার্স্টে হচ্ছে তুমি একটা টিস্যু কালেক্ট করবা। কালেক্ট করে একটা মিডিয়ামে রাখবা। মিডিয়াম থেকে ওইটা বিভাজিত হয়ে আস্তে আস্তে ক্যালাস তৈরি করবে। ক্যালাস থেকে তুমি মূল উৎপাদনে রাখবা। ওইখান থেকে আস্তে আস্তে তোমার কি মূলসহ চারা তৈরি হবে। মূলসহ কি তৈরি হবে? চারা তৈরি হবে। একটা পর্যায়ে ওই চারাটাকে নিয়ে তুমি কি করলা? একটা টবের মধ্যে দিয়ে দিলা। বুঝে গেছে? চিত্রগুলা যেরকম আছে এরকম 3D ডিটেলে দেওয়ার দরকার নেই। সিম্পলিফাইড একটা ভার্সন দিয়ে দিলে চলবে তোমার। এত ডিটেল আঁকা লাগবে না। চিত্রটাকে আমি এঁকে দিব? লাগবে না, এটা তো আগের কি আছে। এটা সিম্পল চিত্র, মানে বেসিক্যালি এত তোমার ডিটেল দেওয়া লাগবে না। তুমি জাস্ট হচ্ছে কি গাছটাতে সিম্পল 2টা পাতা দিয়ে দিও। এত বেশি পাতা দেওয়া লাগবে না। সিম্পল চিত্র, সিম্পল কিছু দরকার নেই। এরপরে টিস্যু কালচারের প্রয়োজনটা কি? টিস্যু কালচারের কিছু প্রয়োজন আছে। প্রথম কথা হচ্ছে সহজে, আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি ওগুলো মাস্ট উল্লেখ করতে হবে, কিন্তু মাথায় রাখিও। সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়, এটা লাগবে। ঋতুভিত্তিক চারা সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। এই যেসব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না সেগুলোকে চারা প্রাপ্তি ও স্বল্প ব্যয়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি। যেসব ভ্রূণে শস্যকলা থাকে না, কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা হয়। শেষ। এরপরে যে ইনফোগুলো আছে এগুলো লাগবে না।
এই যে এটা লাগবে। 1952 সালে মার্টিন নামক একজন বিজ্ঞানী মেরিস্টেম কালচার মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন। এটা লাগবে। মেরিস্টেম মানে জানো? মেডিসিন মেবি ও কালচার। না, মেরিস্টেম মানে হচ্ছে তোমার ভাজক টিস্যু। আচ্ছা, এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে জুই বা জ্যাসমিনাম সাসপেনশন থেকে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। এটা জাস্ট ছোট করে এমসিকিউর জন্য লাগতেছে। তারপর জোজোবা নামক গাছ হতে কোনো লাগে না, এগুলো ছোটখাটো ইনফো, এগুলো এত লাগবে না, দরকার নেই এটা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মেনলি এই দুইটা জায়গা থেকে এই কোয়েশ্চেন আসে। আর লাস্টে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা পার্ট আছে ওইটা জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে। ওইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেমগুলো কী কী, ওই পার্টটা জাস্ট তুমি রিডিং পড়বা, দেখবো যে হয়ে যাবে। আরও সহজভাবে বলা হলে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে অন্য একটি জীবের স্থানান্তর কৌশল হচ্ছে তোমার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে দেখো একটা ডিএনএ খণ্ডকে আলাদা করছে না, এই জন্য এটাকে বলা হয় তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। বেসিক্যালি কি হয়, আমরা ফার্স্টে চিত্রর মাধ্যমে দেখব এসব জিনিস, পরে আমরা আগে চিত্রটা দেখব। ফার্স্টে তোমাকে অলওয়েজ কি করতে হবে, এশেরিশিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়াটা তোমার লাগবে। ইকোলাই ব্যাকটেরিয়াতে তোমার বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএর পাশাপাশি আরেকটা জিনিস থাকে। ডিএনএর পাশাপাশি আরেকটা যে জিনিস থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্লাজমিড। প্লাজমিডের মধ্যেও ডিএনএ পাওয়া যায় এবং সেই ডিএনএটা বৃত্তাকার। বুঝে গেছে? তো তুমি কি করবা, তুমি হচ্ছে মনে করো কোনো প্রাণীকোষের কোনো একটা নির্দিষ্ট কোড বহনকারী, আমরা জানি ডিএনএর মধ্যে যে কোডটা থাকে সেটাই জিন না? ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেসের যে প্যাটার্নটা থাকে সে প্যাটার্নের উপর বেস করে প্রোটিন তৈরি করা, আরএনএ তৈরি করা হয়। আরএনএটার উপর বেস করে প্রোটিনটার উপর বেস করে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো এই যে নাইট্রোজেন বেসের যে প্যাটার্নটা থাকে এই প্যাটার্নটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে জিন। তো প্যাটার্নটা যেই পার্টটুকুতে থাকে ডিএনএ, তুমি ওই পার্টটুকুকে তুমি কোনো একটা কোষ থেকে আলাদা করলা, করার পরে কি করবা, তুমি এশেরিশিয়া কোলাই নামক একটা ব্যাকটেরিয়া থেকে ওই প্লাজমিড ডিএনএটা তুমি আলাদা করলা, করলে সেখানে হচ্ছে যে, আচ্ছা আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সময় পড়ছিলাম না যে ডিএনএ কাটার জন্য আমরা কি ইউজ করি, রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম, হ্যাঁ। ঠিক সেম ওয়েতে এখানেও ডিএনএ কাটার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইমটা ইউজ করব। রেস্ট্রিকশন এনজাইম ইউজ করে প্লাজমিড ডিএনএটাকে আমরা কেটে ফেলবো, এমনভাবে কাটবো যাতে ওই যে জিন বহনকারী যে ডিএনএ অংশটা ছিল ওইটা যাতে বসাইতে পারি, ওইটা এখানে প্লাজমিড ডিএনএর সাথে ফিউজ করে আমরা সেটাকে হচ্ছে যে কি তৈরি করব, একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব। আমরা কি তৈরি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলাম। এবার আমাদের কাজ কি, এই রিকম্বিনেন্ট ডিএনএটা তোমার হচ্ছে যে এটা এরকম করে, কেন একটু দাঁড়াও তো, হলো এটাকে আমরা কি বলতেছি, রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা আমরা হচ্ছে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াম বা ইকোলাই ব্যাকটেরিয়াতে আমরা সেটা প্রবেশ করালাম, করানোর পরে সেটাকে আমরা ক্লোন করলাম। এভাবে হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা কাজ করে। তো এটা করার যে প্রসেসগুলো বলছি, একটা বাংলা কথা আছে, আমরা বাংলা কথাটা আগে দেখে নিই চলো। হ্যাঁ, এই রিকম্বিনেন্ট বুঝি নাকি করে বা কেন, এটা করে হচ্ছে যে তোমার মেইনলি ধরো তুমি হচ্ছে যে একটা কাজ করতে চাও, সেটা হচ্ছে কি, ধরো আমাদের বডি কিছু কেমিক্যাল প্রডিউস করে,
রাইট? ওই কেমিক্যালগুলা তুমি হচ্ছে যে এক্সটার্নালি তুমি প্রডিউস করাতে চাচ্ছ। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের বডি ইনসুলিন প্রডিউস করে। ওই ইনসুলিন প্রডিউস করার জন্য যে জিনটা থাকে, ওই জিনটা মনে করো আমরা কালেক্ট করে সেটাকে আমরা এক্সটার্নালি প্রডিউস করতে চাচ্ছি ইনসুলিন। কি করব? আমাদের বডি থেকে 11 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুর শীর্ষ হতে আমরা সেই জিনটাকে কালেক্ট করব বা ডিএনএ খণ্ডটা কালেক্ট করব, করে এশেরিশিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডের সাথে সেটাকে ফিউজ করে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব। করার পরে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় আমরা রিকম্বিনেন্ট ডিএনএটাকে ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবো। করানো শেষে আমরা কি করব? ইকোলাই ব্যাকটেরিয়াটার ক্লোনিং প্রসেসটা স্টার্ট করব। ক্লোনিং প্রসেস যখনই কমপ্লিট হয়ে যাবে, ইকোলাই ব্যাকটেরিয়া কি করবে? ওই ক্লোন করার সময়ে সে ইনসুলিন তৈরি করবে। বুঝে গেছে? পরে ইনসুলিন থেকে আমরা ব্যাকটেরিয়াগুলোকে যদি নষ্ট করে ফেলি, আমরা হচ্ছে কি পাবো? একটা পিউরিফাইড কমার্শিয়াল গ্রেড ইনসুলিন পাবো। এরকম করে তোমার 1960-এর দশকে তোমার ফার্স্ট হচ্ছে যে লিলি অ্যান্ড কো কোম্পানিটা হিউমিউলিন নামক ইনসুলিনটা তৈরি করে। আমাদের অনেকে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস কোনটা? যেটা হচ্ছে বয়সের সাথে হয়। আর টাইপ 1 ডায়াবেটিস কোনটা? যেটা হচ্ছে জেনেটিক্যালি হয়। তো যাদের বয়সের সাথে সাথে টাইপ 2 ডায়াবেটিস হয়, তাদের হচ্ছে ইনসুলিন প্রডিউস করতে পারে না। তো এই কারণে তোমার এই লিলি অ্যান্ড কো কী করছিল, সেই 1960 টাইমটাতে তারা হচ্ছে যে ইনসুলিন প্রডিউস করা স্টার্ট করে। সেই ইনসুলিন প্রডিউস কীভাবে করছে? এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। এই জন্য এটি ইম্পর্টেন্ট। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তারা ফার্স্টে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিনটা প্রডিউস করে, করার পরে সেটাকে পিউরিফাই করে, করে এটাকে একটা কমার্শিয়াল গ্রেড ইনসুলিন বানায় ফেলে। বুঝে গেছে? আচ্ছা, কথা হচ্ছে যে সকল জীবে তুমি হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা অ্যাপ্লাই করবা, তাদেরকে বলা হয় হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কেন? কারণ তাদের ভিতরে তুমি একটা ট্রান্সজেনিক একটা তুমি ঢুকাই দিছো, স্টেট ঢুকাই দিছো। এই জন্য এদের অপর নাম হচ্ছে ট্রান্সজেনিক। কেন ট্রান্সজেনিক? কারণ তুমি দেখো তাদের যেই ন্যাচারাল যে জিনটা আছে, সেই ন্যাচারাল জিনের পাশাপাশি তুমি একটা এক্সটার্নাল একটা আর্টিফিশিয়াল জিন তুমি ঢুকাই দিছো তাদের বডির ভিতরে। কারণ তুমি বলো এই কি বলে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের বডির যে জিন ব্যাকটেরিয়া বডির জিনের কিন্তু মিলবে না, তাই তো? হ্যাঁ, ওইটাই, ব্যাকটেরিয়া বডির জিনের সাথে সেটা মিলবে না। সো ওইটা একটা কি একটা এক্সটার্নাল জিন না? জি। ওইটা একটা এক্সটার্নাল জিন, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সজেনিক। ওকে, আমরা আসি এর পাশে। জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক নয়, দরকার নেই এত কিছু আর বাইকের জিনিস। জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ, যে আমাদের এশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াটা লাগবে ফার্স্ট অফ অল। তার ভিতর থেকে আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে দাতা জীব থেকে ওই ডিএনএটাকে পৃথক করতে হবে, আমরা যেটা দেখছিলাম। দেন হচ্ছে যে ব্যাকটেরিয়া প্লাজমিড ডিএনএটাকে আলাদা করা হবে, সেটাকে রিকম্বিনেন্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হবে, কেটে দাতা কোষের ডিএনএটা ওইটার ভিতরে ঢুকানো হবে। ঢুকানো শেষে এই যে খণ্ডিত করা হয়, কাঙ্ক্ষিত জিনটি কী দ্বারা খণ্ডিত করে? সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগানোর জন্য লাইগেজ নামক এনজাইম। আঠার মতো কাজ করে এগুলা ডিএনএ প্লাজমিড তৈরি করে, বাংলা কথা তুমি পড়িও। এরপরে এখন এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়। খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে বলে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব হয় তাকে বলে ট্রান্সজেনিক জীব। ট্রান্সজেনিক জীব যখনই তৈরি হয়েছে, ব্যাকটেরিয়াকে শনাক্ত করা হয়, আলাদা করা হয়, এরপর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। মেন লাইন হচ্ছে এটা, তুমি ওই ব্যাকটেরিয়াটাকে ব্যাপকভাবে বংশবৃদ্ধি ঘটাবা। এই পদ্ধতিতে জিন তৈরি করাকে বলা হয় হচ্ছে জিন ক্লোনিং। ঠিক আছে, ওকে। এরপরে এই চিত্রটা তোমাকে দিতে হবে হুবহু, যেরকম আছে ওরকম, বাংলা কথাগুলো
বাদ দিয়ে বাংলা কথায় খুবই কম লিখতে হয়। কখন লিখতে হয়? এখানে মেইনলি তোমার ২ টাইপের কোয়েশ্চেন আছে। প্রথম টাইপের কোয়েশ্চেন হচ্ছে তোমার চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলে। তখন চিত্রটা আঁকবা, চিত্রের পাশে ছোট করে বাংলা কথাগুলো বলবা। বুঝা গেছে? এটা হলো জি। প্রথম টাইপ। দ্বিতীয় টাইপ হচ্ছে তোমার ধাপগুলো ব্যাখ্যা করতে বলে শুধু। তখন শুধু ধাপগুলো ব্যাখ্যা করবা, চিত্রটা জাস্ট এমনি এঁকে দিলে চলবে। তাহলে এই ২ ওয়েতে তোমার কোয়েশ্চেনগুলো আসে, ২ ওয়েটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, সেটা হচ্ছে কি বিটি কটনে লাগে, এটা লাগবে। এগুলো বাংলা পড়া, এগুলো জাস্ট এমসিকিউর জন্য কোন কোন জায়গায় লাগে সেটা। টমেটো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এবং টমেটো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এগুলো লাগে। রিং স্পট ভাইরাস, এটা টমেটো মোজাইক ভাইরাস? হ্যাঁ, টমেটোর মোজাইক ভাইরাস আছে, যেটা হচ্ছে তোমার কী করে টমেটো গাছে একটা রোগ তৈরি করে আর কি। যাই হোক, ওগুলো অন্য ব্যাপার, দরকার নেই। এগুলো সবই বাংলা পড়া, এগুলো জাস্ট রিডিং দিবা, তেমন ইম্পর্টেন্ট। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি বলছি যে এক ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করা যাবে, খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট না। এখানে সব রিডিং পড়া, এগুলো জাস্ট বাংলা রিডিং দিবা। একটা জিনিস এই দুইটা লাগবে, ইস নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ ইন্টারফেরন তৈরি হচ্ছে এবং ডায়াবেটিস রোগের চিকিৎসায় বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। আবার তোমার কি এই গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর পণ্য উৎপাদন ব্যবহার তৈরি করছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ বা ডোয়াফিজম, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়, এতটুকু। আর এখানে সিউডোমোনাসের এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখিও, অত ডিটেল লাগবে না, জাস্ট সিম্পল করে পড়ে নিবা, তাহলে আমাদের চলবে। শেষ। চলো আমরা বইয়ের কিছু সিকিউ দেখি, তাইলে বুঝতে পারবা। ফার্স্ট এমসিকিউ, ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোটার রেস্ট্রিকশন জীব প্রযুক্তির প্রয়োগ হয়। গাজন, টিস্যু কালচার, ট্রান্সজেনিক জীব, তিনোটাতেই। ল্যাবে কি করছে দেখো, খুবই ভালো জাতের একটি বেগুন গাছের সন্ধান পেল, হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের জন্য পার্শ্বমুকুল নিয়ে এলো। তার মানে একটা টিস্যু নিয়ে আসছে, তারপর উদ্ভিদ বিজ্ঞান ল্যাবে চারা তৈরি করছে, দ্যাট মিনস টিস্যু কালচার। টিস্যু কালচারের ক্রমানো ধাপগুলো কি? ফার্স্টে মাতৃ উদ্ভিদ নির্বাচন, তারপর আবাদ মাধ্যম তৈরি, এক্সপ্লান্ট স্থাপন, ক্যালাস তৈরি, এক্সপ্লান্ট স্থাপন, পরিবেশের স্থানান্তর, এটা লাস্টে থাকবে। ক্যালাস তৈরিটা হচ্ছে যে তোমার কি না, এক্সপ্ল্যান্ট আগে থাকবে, তারপর অনুচার উৎপাদন, তারপর হচ্ছে তোমার কি এটা এখানে রাখা গেছে। এরপরে সিকিউ দেখি। সিকিউতে বলছি কি, বাগানের লেবু গাছগুলোতে প্রচুর লেবুর ফলন হলেও গাছগুলো দ্রুত রোগাক্রান্ত হয়ে মারা যায়। তিনি লক্ষ্য করলেন বাড়ির পাশের জঙ্গলে এক জাতের লেবু গাছ রয়েছে, যা একটি লেবু না হলেও গাছটি দীর্ঘদিন বেঁচে থাকে। এই লেবুর জাত থেকে তিনি অধিক ফলনশীল রোগে একটি জাত উদ্ভাবন করলেন। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় এই চারা উৎপাদন না করে ল্যাবে একটি বিশেষ প্রক্রিয়ায় চারা উৎপাদন করলেন। ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় চারা তৈরির কারণ বিশ্লেষণ করা। কারণ কি? ওই টিস্যু কালচার করা। টিস্যু কালচারের ধাপগুলো বলে দিবা, ইয়া করবা, দেখবা যে হয়ে যাবে। চলো আমরা কয়েকটা সিকিউ দেখি, তাহলে আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওয়ার্ক এসএসসি বায়োলজি কোশ্চেন ব্যাংক কই? বায়োলজি 1 ওটা আসলে এই জায়গা থেকে সিকিউ কম আসে, যেটা সত্যি কথা। নাই তো, নাই চ্যাপ্টার দিয়ে সিকিউ দেয়ই না। দেখছো, একটা ওয়ার্ডেও সিকিউ নেই। নাই, কোনো সিকিউ নাই, লাস্টের দিকে থাকবে সিকিউগুলো। এগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার সত্যি বলতে গেলে, এই জন্য এগুলো থেকে সিকিউ দেয় না। দেখছো তো, আধা ঘন্টায় চ্যাপ্টারটা শেষ হয়ে যায় যে। তুমি বলো, টিচাররা এত বড় বড় চ্যাপ্টার রেখে এই জায়গা থেকে জীবনে কোয়েশ্চেন দিবে? চান্স আছে কোনো? নাই তো। স্বাভাবিক, এখান থেকে কোয়েশ্চেন না দেওয়াটাই স্বাভাবিক। এটা খুবই ছোটো চ্যাপ্টার, বলে লাভ নেই এটা। আচ্ছা যাক,
যাক এটা নিয়ে আর আমাদের ডিসকাস করে লাভ নাই। চ্যাপ্টার যেটা গেছে সেটা গেছে। এটা জাস্ট রিডিং পড়বা এতটুকুই।